আজ আমরা এক কুখ্যাত সিরিয়াল কিলারের রহস্যে ডুব দেব। এমন একজন যে খুনের থেকেও বেশি পরিচিতি পেয়েছিল পুলিশ আর মিডিয়াকে পাঠানো তার অদ্ভুত সব চিঠি আর কোডের জন্য। হ্যাঁ, জোডিয়াক কিলার ক্যালিফোর্নিয়াকে একেবারে যাকে বলে সন্ত্রস্ত করে রেখেছিল। ঠিক। শুরুটা হয়েছিল ১৯৬৯ সালে ক্যালিফোর্নিয়ায় ডার্লিন ফেরিন আর মাইকেল ম্যাজো এক কাপল তাদের ওপর হামলা দিয়ে। যেখানে ডার্লিন মারা যান, তাই না? আর মাইকেল কোনো রকমে বেঁচে যায়। হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো হামলার একটু পরেই খুনি নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানায়। আচ্ছা, এখানেই শেষ নয় নিশ্চয়ই। না না, এরপর স্যান ফ্রান্সিসকো ক্রনিকল পত্রিকার অফিসে সে একটা সাংকেতিক চিঠি পাঠায়। দাবি করে এই কোডের মধ্যেই নাকি তার আসল পরিচয় লুকানো আছে। আর এই কোডটাই তো দুজন লোককে এই কেসের গভীরে টেনে আনে। একজন হলেন পত্রিকার কার্টুনিস্ট রবার্ট গ্রেসমিথ, হ্যাঁ, গ্রেসমিথ, যিনি ওই কোডটা সমাধান করতে লেগে পড়েন। আর অন্যজন হলেন ক্রাইম রিপোর্টার পল এভরি, যিনি ঘটনার গভীরে যেতে চান। ঠিক। আর খুনি নিজেকে তখন জোডিয়াক বলে পরিচয় দেয় আর হুমকি দেয় যে সে আরও খুন করবে। তার চিঠিতে এমন সব ডিটেলস থাকতো যা শুধু পুলিশ বা খুনি জানতে পারে, তাই তো? একদম, এতটাই নিখুঁত বিবরণ দিত যে বোঝাই যেত চিঠিটা সত্যি খুনির লেখা। কোডগুলো যখন সমাধান করা হলো তখন তার এক ভয়ঙ্কর মানসিকতার পরিচয় পাওয়া গেল। কি লিখেছিল সে? সে লিখেছিল মানুষ খুন করতে তার নাকি খুব আনন্দ হয়, কারণ পরকালে এই খুন হওয়া মানুষেরা তার দাস হবে। ভাবা যায়? সংঘাতিক। এটা শুধু খুন নয়, একটা বিকৃত মনস্তত্ত্ব। ঠিক। আর এই বিকৃতি তার পরের কাজগুলোতেও দেখা যায়। লেকের ধরে এক যুগলের ওপর ছুরি দিয়ে হামলা, তারপর এক ট্যাক্সি ড্রাইভারকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি। আর প্রতিবারই পুলিশকে ফোন বা চিঠি। হ্যাঁ, একই নাটক। পুলিশকে জানানো বা সংবাদপত্রে চিঠি পাঠানো। এখানেই থামেনি কিন্তু, সে স্কুলের বাচ্চাদের ওপর হামলার হুমকি দেয়। ও বাবা, পুরো সান ফ্রান্সিসকো জুড়ে তখন তো ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছিল নিশ্চয়ই। চরম আতঙ্ক। পুলিশও কিন্তু তদন্ত শুরু করে দিয়েছিল। ইন্সপেক্টর ডেভিড টাসচি আর বেল আর্মস্ট্রং। তারা কি কোনো ক্লু পেয়েছিল ঘটনাস্থল থেকে? কিছু ক্লু পাওয়া গিয়েছিল, যেমন আঙুলের ছাপ, যদিও খুব স্পষ্ট নয়, বুলেটের খোল, আর খুব নির্দিষ্ট একটা জিনিস 10.5 সাইজের মিলিটারি বুটের ছাপ। 10.5 সাইজ? আচ্ছা। আর ট্যাক্সি ড্রাইভার কেসটায়? ওখানে কিছু প্রত্যক্ষদর্শী ছিল, বাচ্চা ছিল কিছু, আর টহলরত পুলিশ, তাদের বিবরণ মিলিয়ে খুনির একটা স্কেচ তৈরি করা হয়। এই সূত্রগুলো থেকে কি আর্থার লি অ্যালেনের নামটা সামনে আসে? শুনেছি তার এক পরিচিত লোক। হ্যাঁ হ্যাঁ, ডোনাল্ড চেনি। সে পুলিশকে জানায় যে অ্যালেন নাকি প্রায়ই মানুষ শিকার করার কথা বলতো, আর জোডিয়াক নামটা ব্যবহার করার ইচ্ছাও প্রকাশ করেছিল সে। আচ্ছা, এটা তো বেশ সন্দেহজনক। শুধু এটাই না, অ্যালেনের জুতোর সাইজও ছিল 10.5, যেটা ওই বুটের ছাপের সাথে মিলে যায়। ওহ। আর সে আবার জোডিয়াক ব্র্যান্ডের একটা ঘড়িও পরত। যখন তাকে জিজ্ঞেস করা হয় সে বলল ক্রিসমাসে গিফট পেয়েছে। সব মিলিয়ে সন্দেহটা বাড়ছিল। কিন্তু এত কিছুর পরেও তো অ্যালেনকে সরাসরি দোষী প্রমাণ করা যায়নি। বাধাটা কোথায় ছিল? প্রধান বাধা ছিল হাতের লেখা। জোডিয়াকের চিঠির লেখার সাথে অ্যালেনের হাতের লেখার নমুনা পুরোপুরি মিল ছিল না। কেন মিলছিল না? তদন্তকারীরা ভাবছিলেন হয়তো অ্যালেন জ্যামের করে বাঁ হাতে লিখছে, কারণ সে ডানহাতি ছিল, অথবা লেখার স্টাইলটাই পাল্টে ফেলেছে। তার বাড়িতে তল্লাশিও করে এমন কিছু পাওয়া গেল না যা তাকে সরাসরি জোডিয়াক প্রমাণ করে। সন্দেহ আছে, কিন্তু প্রমাণ নেই। ঠিক তাই, প্রমাণ অপর্যাপ্ত। এদিকে পুলিশ যখন এই প্রমাণের অভাবে আটকে, তখন রবার্ট গ্রেসমিথ কিন্তু হাল ছাড়েননি। গ্রেসমিথ একদমই না। সে একা একাই ওই জোডিয়াকের চিঠি, কোড, বিভিন্ন খুনের ঘটনার মধ্যে লিঙ্ক খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তার এই জেদটাই কিন্তু পরে কেসটাকে এগিয়ে নিয়ে যায়। সে নাকি একটা বইও খুঁজে পেয়েছিল যেখান থেকে জোডিয়াক কোড নকল করেছিল। হ্যাঁ, মনে করা হয় সেরকমই। গ্রেসমিথ এমন একটা বই খুঁজে পান। অন্যদিকে পল এভরি, সেই রিপোর্টার, সে জোডিয়াককে নিয়ে রিপোর্ট করতে গিয়ে খুনির কাছ থেকে সরাসরি হুমকি পায়। তাই নাকি? হ্যাঁ, এবং এতটাই ভয় পেয়ে যায় যে সে সাংবাদিকতাই ছেড়ে দেয়। কিন্তু গ্রেসমিথ থামেননি। না,
গ্রেস স্মিথ তার কাজ চালিয়ে যান এবং ঠিক করেন এই পুরো কেসটা নিয়ে একটা বই লিখবেন। তিনি বেঁচে যাওয়া ভিকটিম মাইকেল ম্যাজো তার সাথেও যোগাযোগ করেন। গ্রেসমিথের এই খোঁজ থেকে তো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছিল, তাই না? যেমন অ্যালেনের জন্মদিন। ঠিক ধরেছেন। গ্রেস স্মিথ খুঁজে পান যে ডিসেম্বরের 18 তারিখ, যেটা জোডিয়াক একবার ফোনে নিজের জন্মদিন বলে দাবি করেছিল, সেটা আসলে আর্থার লি অ্যালেনেরই জন্মদিন। এটা তো বিরাট ব্যাপার। আরও একটা জিনিস আছে, 1974 থেকে 77 এই সময়টায় অ্যালেন অন্য একটা অপরাধে জেলে ছিল। আর ঠিক ওই সময়টাতেই মানে জোডিয়াকের চিঠি আসা একদম বন্ধ ছিল। আচ্ছা, তার মানে সে জেলে থাকাকালীন চিঠি আসেনি। এটা তো সন্দেহ আরও বাড়িয়ে দেয়। একদম। আর সবচেয়ে বড় ব্রেকথ্রুটা আসে গ্রেস স্মিথের বই প্রকাশের পর। পুলিশ তখন মাইকেল ম্যাজোকে খুঁজে বের করে। সেই প্রথম ভিকটিম যে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, আর বহু বছর পর ম্যাজোকে যখন সন্দেহভাজনদের ছবি দেখানো হয়, সে আর্থার লি অ্যালেনকেই শনাক্ত করে, বলে এই লোকটাই সেই রাতে তাকে গুলি করেছিল। শেষ পর্যন্ত তার মানে অ্যালেনই জোডিয়াক। সেটাই টার্নিং পয়েন্ট ছিল। পুলিশ অ্যালেনকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্টও পেয়ে যায়। কিন্তু চূড়ান্ত নাটকীয়তা, পুলিশ অ্যালেনের কাছে পৌঁছনোর আগেই সে হার্ট অ্যাটাকে মারা যায়। বলেন কি? মারা? হ্যাঁ। আর যেহেতু হাতের লেখা আর পরে ডিএনএ নমুনা, যা তখন মেলানো যায়নি, চূড়ান্তভাবে মেলেনি, তাই কেসটা মানে আইনত অমীমাংসিতই থেকে গেল। যদিও 2004 সালে স্যান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্ট কেসটা বন্ধ করে দেয়, অ্যালেনকেই প্রধান সন্দেহভাজন হিসেবে রেখে। পুরো ঘটনাটা শুনলে বোঝা যায় কিভাবে একজন অপরাধী মিডিয়ার মনোযোগ ব্যবহার করে আর তদন্তের ফাঁক গলে এতগুলো বছর ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে। ঠিক। আবার রবার্ট গ্রেস স্মিথের মতো একজন সাধারণ মানুষের জেদ আর ভিকটিমের স্মৃতিশক্তি শেষ পর্যন্ত মূল সন্দেহভাজনকে চিহ্নিত করল। কিন্তু প্রমাণ? অকাট্য প্রমাণের অভাব আর সন্দেহভাজনের মৃত্যু, রহস্যটা যেন থেকেই গেল। যদিও সব পারিপার্শ্বিক প্রমাণ মানে পরিস্থিতি বিচার করলে আর্থার লি অ্যালেনকেই সবচেয়ে সম্ভাব্য জোডিয়াক বলে মনে হয়, কিন্তু ওই যে বললাম, চূড়ান্ত প্রমাণের অভাব একটা প্রশ্ন রেখে যায়। সত্যিটা কি তাহলে অধরাই থাকবে, নাকি ভবিষ্যতে টেকনোলজির উন্নতিতে কোনোদিন এই রহস্যের জট খুলবে? সেটাই প্রশ্ন। হয়তো খুলবে, হয়তো খুলবে না। এই অনিশ্চয়তাই বোধহয় এই কেসটাকে আজও এত জীবন্ত, এত আলোচিত করে রেখেছে।